এমটিএস 2025-এর জন্য আমরা যে ইতিহাসের কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের চ্যাপ্টার 3 বৈদিক সভ্যতা। প্রথম কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক? বেদকে শ্রুতি বলা হয়, আর ঋগ্বেদে 10টি মণ্ডল রয়েছে। তো আমরা জানি যে বেদের অপর নাম শ্রুতি, এটা ঠিক, আর ঋগ্বেদে 10টি মণ্ডল রয়েছে, এটাও ঠিক। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন সি, উভয় সঠিক। বেদকে শ্রুতি বলা হয় অর্থাৎ যা শোনা হয়েছে, যা স্মৃতি, যা মনে রাখা হয়েছে থেকে আলাদা। আর ঋগ্বেদ হলো সবচেয়ে প্রাচীন বেদ, যাতে 1028টি সূক্ত ও প্রায় 10,600টি মন্ত্র রয়েছে। ঋগ্বেদের কোন দেবতা ঈশ্বর ও মানুষের মধ্যস্থ হিসেবে বিবেচিত? তো অ্যান্সার হচ্ছে অপশন বি, অগ্নি। অগ্নি হলো অগ্নি দেবতা, যিনি যজ্ঞের মাধ্যমে দেবতাদের কাছে মানুষের বার্তা পৌঁছে দেন। তিনি ঈশ্বর ও মানুষের মধ্যস্থ। নিজের কোন নদীর প্রাচীন নাম ছিল বিপাশা? তো বিপাশা ছিল বিয়াসের প্রাচীন নাম। অপশন এ। বিয়াস নদীর প্রাচীন নাম ছিল বিপাশা। এটি কুল্লুর ব্যাস কুণ্ড থেকে উৎপন্ন হয়ে ব্যাস কুণ্ড, পীরপাঞ্জাল পর্বতমালার রোহতাং পাশে অবস্থিত। এই নদী কুল্লু, মান্ডি, হামিরপুর ও কাংড়া দিয়ে প্রবাহিত হয়। কিছু নদীও তাদের প্রাচীন নাম এখানে দেওয়া রয়েছে। চেন্নাবের প্রাচীন নাম আস্কিনী, সতলুজের শতদ্রু, রবি পুরুষিনী, ঝিলাম বিতস্তা, গণ্ডক সদানীরা, গোমতী গোমল। প্রাচীন ভারতে ধর্মসূত্র ও ধর্মশাস্ত্র অনুযায়ী কোন বর্ণ মানুষের রক্ষা ও বিচার কার্য পরিচালনার দায়িত্বে ছিল? তো এখানে অ্যান্সার হচ্ছে ক্ষত্রিয়। অপশন সি, ক্ষত্রিয়। প্রাচীন ভারতে ধর্মসূত্র ও ধর্মশাস্ত্র অনুযায়ী ক্ষত্রিয় বর্ণের দায়িত্ব ছিল জনগণের রক্ষা ও ন্যায় বিচার প্রদান। প্রায় 2500 বছর আগে ইরানীয় ও গ্রিকরা সিন্ধু নদকে কী নামে ডাকত? তো তারা হিন্দোস নামে ডাকত। অপশন ডি, হিন্দোস। অপশন ডি, হিন্দোস। প্রায় 2500 বছর আগে ইরানীয় ও গ্রিকরা সিন্ধু নদকে হিন্দোস নামে ডাকত। পরবর্তীতে হিন্দুস্থান ও ইন্ডিয়া নামের উৎপত্তি এখান থেকেই হয়েছে। নিচের কোনটি 4টি বেদের মধ্যে প্রাচীনতম? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো সব থেকে প্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ। অপশন এ। ঋগ্বেদ হলো 4টি বেদের মধ্যে প্রাচীনতম, গুরুত্বপূর্ণ। এতে 1028টি সূক্ত বা স্তব রয়েছে, যা দেবতাদের উদ্দেশ্যে রচিত। এটি হিন্দু ধর্মের ভিত্তিস্থল। বেদ, উপনিষদ, পুরাণ ও ধর্মসূত্র কোন ভাষায় রচিত? তো এই সমস্ত ধর্মগ্রন্থগুলো সংস্কৃত ভাষায় রচিত। বেদ, উপনিষদ, পুরাণ এবং ধর্মসূত্র, এখানে ওয়াল লেখা রয়েছে, এটা হবে সব, ঠিক আছে। সংস্কৃত ভাষায় রচিত। সংস্কৃত ছিল প্রাচীন ভারতের শিক্ষিত পুরোহিত শ্রেণীর ভাষা। ঋষি বেদব্যাস এই গ্রন্থগুলির সংকলক বলে পরিচিত। প্রাচীন ভারতে মানুষ কতটি বর্ণে বিভক্ত ছিল? তো প্রাচীন ভারতে মানুষ 4টি বর্ণে বিভক্ত ছিল। অপশন সি, 4টি বর্ণ। তো ঋগ্বেদের 10ম মণ্ডলের পুরুষ সূক্তে সমাজকে 4টি বর্ণে বিভক্ত করা হয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এটি হিন্দু বর্ণ ব্যবস্থার ভিত্তি। ঋগ্বেদে কতটি সূক্ত বা স্তব রয়েছে? তো ঋগ্বেদে 1028টি সূক্ত বা স্তব রয়েছে। ঋগ্বেদে অঘন্যা শব্দটি কিসের জন্য ব্যবহৃত হয়েছে? অঘন্যা শব্দটি ব্যবহৃত হয়েছে গরুর জন্য। অপশন সি, গরু। অঘন্যা অর্থ যাকে মারা যাবে না। ঋগ্বেদের শব্দটি গরুর জন্য ব্যবহৃত হয়েছে। গরু তখন খুবই পবিত্র ও অমূল্য সম্পদ ছিল। বৈদিক যুগে রাজাকে গোপতি বলা হতো, যার অর্থ কী? তো গোপতি এর অর্থ হচ্ছে গরুর প্রভু। গো মানে গরু আর পতি মানে প্রভু, ঠিক আছে। তো গরুর প্রভু বা গরুর মালিক বলতে পারো। তো বৈদিক যুগে রাজাকে বলা হতো গোপতি, অর্থাৎ গরুর প্রভু। গরুকে বৈদিক যুগে অত্যন্ত পবিত্র মনে করা হতো। ঋগ্বেদে গরুকে অঘন্যা অর্থাৎ যাকে হত্যা করা নিষেধ বলা হয়েছে। গরুকে দেবতুল্য জ্ঞান করে পূজিত করা হতো। বেদাঙ্গ মোট কতটি? তো বেদাঙ্গ হচ্ছে মোট 6টি। অপশন বি।
বেদাঙ্গ মোট 6টি রয়েছে। এখানে ষড়বেদাঙ্গ বা 6টি বেদাঙ্গের নাম রয়েছে। দেখো, শিক্ষা, ধ্বনিতত্ত্ব, কল্প, এটা কল্প বা কাল্প দুটি পড়তে পারো, অনুষ্ঠান বা রিচুয়াল সম্পর্কিত, ব্যাকরণ, শব্দ গঠন, নিরুক্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, ছন্দ, ছন্দ বা মিটার, জ্যোতিষ, জ্যোতির্বিজ্ঞান। রাবি নদীর ঋগ্বেদীয় নাম কি ছিল? তো রাবি নদীর ঋগ্বেদীয় নাম ছিল পুরুষিনী, অপশন ডি। এখানে এর আগে ব্যাখ্যাটা যেটা দিলাম, ঠিক আছে, কিছু নদীও তাদের প্রাচীন নাম চেনা, যেমন আস্কিনী, সতলুজ, শতদ্রু, রাবি, পুরুষিনী, ঝিলাম, বিতস্তা, গণ্ডক, সাদানিয়া, গোমতী, গোমন। সাংখ্য দর্শনের প্রবর্তক কে? সাংখ্য দর্শনের প্রবর্তক হচ্ছেন কপিল, অপশন বি, কপিল। তো দর্শন, এখানে দর্শনের নাম রয়েছে আর তাদের প্রবর্তকের নাম রয়েছে সাংখ্য, কপিল, যোগ, পতঞ্জলি। আচ্ছা, এটা একটু টাইপ করতে গিয়ে মানে একদম জোড়া লেগে গেছে। তো যোগ হবে পতঞ্জলি, ন্যায় গৌতম, বৈশেষিক কনাদ, পূর্ব মীমাংসা জৈমিনী, উত্তর মীমাংসা বদরায়ণ। ঠিক আছে। ঋগ্বেদে কোন দেবতাকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে? তো অ্যান্সার হচ্ছে ইন্দ্রকে, অপশন এ। ঋগ্বেদে ইন্দ্র হলেন বজ্র, বৃষ্টি দেবতা এবং সবচেয়ে বেশিবার উল্লেখিত দেবতা, প্রায় 250 অব্দে। তিনি ছিলেন প্রধান বীর দেবতা। বৈদিক আশ্রম ব্যবস্থায় জীবনের তৃতীয় স্তর কোনটি? তো তৃতীয় স্তর হচ্ছে বানপ্রস্থ। ঠিক আছে। তো 4টি স্তর রয়েছে, জীবনের 4টি আশ্রম রয়েছে, যা হচ্ছে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। এটা গৃহস্থ বা গার্হস্থ। ঠিক আছে। বেদাঙ্গ হলো হিন্দু ধর্মের সহায়ক শাস্ত্র, যা প্রাচীন যুগে উৎপত্তি লাভ করে এবং বেদ অধ্যয়নের সঙ্গে সম্পর্কিত। এদের সংখ্যা কয়টি? তো এই কোশ্চেনটা শুধু ঘুরিয়ে এসছে, কিছু না। এটা এদের সংখ্যা কয়টি? 6টি, আমরা আগে পড়লাম। এখানে একই ব্যাখ্যা রয়েছে। বৈদিক যুগের প্রচলিত বর্ণগুলোর মধ্যে কোনটি বর্ণ নয়? তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, তাই তো, বৈশ্য, শূদ্র, এই 4টা বর্ণ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সমিতিটা বর্ণ নয়। এখানে রয়েছে 4টি বর্ণ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর সমিতি ছিল একটি বৈদিক সভা, এটা বর্ণ নয়। ঋগ বৈদিক উপজাতির 3টি শ্রেণীর মধ্যে কোনটি ছিল না? তো ঋগ্বেদের উপজাতির শ্রেণীদের মধ্যে পুরোহিত ছিল, সাধারণ মানুষ ছিল, যোদ্ধা ছিল, কারিগরটা ছিল না। কারিগরটা হবে অ্যান্সার, কারণ কারিগরটা সাধারণ মানুষের মধ্যেই পড়তো। ওখানে যেটা আমি বললাম ওটাই রয়েছে, পুরোহিত, যোদ্ধা ও সাধারণ মানুষ। কারিগর ছিল সাধারণ মানুষের মধ্যে। গো শব্দ থেকে উদ্ভূত একটি শব্দ দ্বারা ধনী ব্যক্তিকে কি বলা হতো? এটা হবে গোমত, অপশন এ, গোমত। গোমত মানে যার কাছে গরু আছে। বৈদিক যুগে গরু ছিল সম্পদের প্রতীক। 10 রাজার যুদ্ধের উল্লেখ কোন বেদে আছে? 10 রাজার যুদ্ধের উল্লেখ রয়েছে ঋগ্বেদে, অপশন সি। 10টি গোষ্ঠী ও ভরতের রাজা সুদাসের মধ্যে যুদ্ধ হয়েছিল পুরুষিনী বা রাবি নদীর তীরে। 10 রাজার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এই যে বললাম, 10টি গোষ্ঠী বা 10টি উপজাতি এবং রাজা সুদাস, তাই তো, অপশন বি হচ্ছে অ্যান্সার। 10টি উপজাতি বনাম রাজা সুদাস। দেখা, এই যুদ্ধেরই উল্লেখ ঋগ্বেদে উল্লেখিত রয়েছে, আমরা কোশ্চেন পড়লাম, যেখানে ভরত গোষ্ঠীর রাজা সুদাস 10টি গোষ্ঠীর সম্মিলিত শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেন। আচ্ছা, ভারতবর্ষের নাম ভারত রাখা হয়েছিল ভারত জনের নামে। নিম্নলিখিত কোন বেদে প্রথমবার এই জনের উল্লেখ পাওয়া যায়? তো এই জনের উল্লেখটা পাওয়া যায় ঋগ্বেদে, অপশন বি, ঋগ্বেদ। ভারত জন এর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে, যার নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ ভারত হয়েছে। ঋগ্বেদ হলো প্রাচীনতম বেদ। এদের মোট 10টি মণ্ডল এবং 1028টি সূক্ত রয়েছে। যিনি এই বেদ পাঠ করেন তাকে বলা হয় হোত্রী। আর ঋগ্বেদের প্রথম এবং দশম মণ্ডল পরবর্তীতে সংযোজিত হয়। তারপরে কোশ্চেন দেখো, বলছে লৌহ যুগ নামকরণ করা হয়েছে কারণ এই সময়ে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপে অস্ত্র যন্ত্রপাতিতে প্রধানত কোন ধাতুকে লৌহ দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছিল? তো এখানে অ্যান্সার হচ্ছে ব্রোঞ্জ, অপশন ডি, ব্রোঞ্জ। লৌহ যুগ নামকরণ করা হয়েছে কারণ এই সময় অস্ত্র এবং যন্ত্রপাতিতে ব্রোঞ্জের পরিবর্তে প্রধানত লৌহ ব্যবহার শুরু হয়, যা প্রথমে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপে শুরু হয়েছিল। নিম্নলিখিত কোন বেদে জাদুমন্ত্র তন্ত্রমন্ত্রের সংকলন আছে, যা অপদেবতা ও রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহৃত হতো? তো এটা অ্যান্সার হচ্ছে অথর্ববেদ, অপশন সি।
4টি বেদের মধ্যে অথর্ববেদ বিভিন্ন জাদুমন্ত্র তন্ত্রমন্ত্রের সংকলন আছে, যা অপদেবতা রোগ প্রতিরোধের জন্য ব্যবহৃত হতো। আর এই বেদটি ঋষি অথর্বা রচিত এবং এতে মোট 731টি মন্ত্র ও প্রায় 6000টি শ্লোক রয়েছে। আর্যদের প্রধান বা মূল সামাজিক একক কী ছিল? তো অ্যান্সার হচ্ছে জন, অপশন ডি। আর্য সমাজের প্রধান সামাজিক একক ছিল জন। এটি ছিল গোত্র বা সম্প্রদায় ভিত্তিক একটি মৌলিক সংগঠন, যা রাজার নেতৃত্বে পরিচালিত হতো। উত্তর বৈদিক যুগে নিম্নলিখিত কোন বর্ণ প্রধানত কৃষিকাজ, পশুপালন ও বাণিজ্যের কাজ করত? অ্যান্সার হচ্ছে বৈশ্য বর্ণ, অপশন বি। উত্তর বৈদিক যুগে বৈশ্যরা প্রধানত কৃষিকাজ ও পশুপালন ও বাণিজ্যের কাজ করত। শূদ্রদের কাজ ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের সেবা করা। এই সময় থেকেই বর্ণ ব্যবস্থা জন্মসূত্রে নির্ধারিত হতে শুরু করে। বৈদিক আর্যরা সপ্ত সিন্ধু নামক অঞ্চলে বাস করত, যার অর্থ 7টি নদী দ্বারা সেচিত অঞ্চল। ঝেলাম নদী 7টি নদীর একটি, এর প্রাচীন নাম কী ছিল? কিছু নেই, কোশ্চেনগুলো শুধু ঘুরিয়ে আসছে। তো আমরা পড়লাম এর আগে, ঠিক আছে, পুরুষিনীটা রাবি পড়লাম, বিপাশাটা বিয়াস পড়লাম, আর তাহলে ঝিলাম হবে বিতস্তা, ঠিক আছে। ঝিলাম নদীর প্রাচীন নাম ছিল বিতস্তা। এখানে একই জিনিস দেওয়া রয়েছে যেটা আমরা আগে ব্যাখ্যা পড়লাম। ঋগ্বেদে এক স্রোত আছে যা ঋষি বিশ্বামিত্র 2টি নদীর মধ্যে কথোপকথনের আকারে রচিত। এই নদী দুটি কোনগুলি? তো ঋষি বিশ্বামিত্র এবং 2টি নদীর মধ্যে কথোপকথন হয়েছিল, সেই 2টি নদীর নাম জিজ্ঞেস করা হয়েছে। তো অ্যান্সার হচ্ছে বিয়াস ও শতদ্রু নদী, অপশন সি। ঋগ্বেদে এক স্তোত্র আছে যা ঋষি বিশ্বামিত্র, বিয়াস ও শতদ্রু নদীর মধ্যে কথোপকথনের আকারে রচিত হয়েছে। এই নদীদ্বয়কে দেবী রূপে পূজা করা হতো। অথর্ববেদ মোট কতটি বিভাগ নিয়ে গঠিত? তো অথর্ববেদ মোট 20টি বিভাগ নিয়ে গঠিত, অপশন ডি। অথর্ববেদ 20টি বিভাগের সমষ্টি। এতে মোট 731টি সূক্ত, প্রায় 6000টি মন্ত্র রয়েছে। এখানে প্রথমবার রূপার বা সিলভারের উল্লেখ পাওয়া যায়। ওকে, তো এই পর্যন্তই।